আসসালামু আলাইকুম। দিয়েছেন, সাউন্ড দিয়েছেন। প্লিজ একটু বলবেন যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা আমাদের সিস্টেমগুলো ঠিক আছে কিনা। একটু প্লিজ জানাবেন যে আমাদের সিস্টেম ঠিক আছে কিনা আর আমাদের কথাবার্তা শোনা যাচ্ছে কিনা। আর আমাদের সাথে যারা আছেন প্লিজ আমি রিকোয়েস্ট করব যাতে এই সলভ ক্লাসটা আপনার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে, এই জন্য একটু শেয়ার করে দিবেন। তারেক রহমান, জি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ তারেক ভাই। সোনিয়া হুসাইন, জি স্যার ঠিক আছে। সাদিয়া, অল ওকে, থ্যাংক ইউ। তো আসেন আমরা যাই, আস্তে আস্তে দেখি কি কোশ্চেন আসছিল আমাদের পরীক্ষায়। দেখেন, নিচের কোনটির দৈর্ঘ্য সর্বাপেক্ষা ছোট একক। আসলে এটা একটু মুখস্থ টাইপের ব্যাপার। তো নিচের কোনটির দৈর্ঘ্য সর্বাপেক্ষা ছোট একক, এটা দেখেন উত্তরটা দেওয়া আছে অটোমিটার। এটা আসলে একটু মুখস্থ টাইপের আর কি, এখানে আমার কিছু করার নাই, এখানে একটু মুখস্থ রাখতে হবে। দেখেন এখানে বলছে কি যে কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম। আসলে শক্তির ক্ষুদ্রতম একক হচ্ছে কোয়ান্টাম, ম্যাক্স প্লাঙ্ক। এখানে আলোর 4টা তত্ত্ব আছে। এখানে বলি একটু যে আলোর 4টা তত্ত্ব আছে। একটার নাম হচ্ছে কণা তত্ত্ব, যেটা প্রদান করেন হচ্ছে নিউটন। আর একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব, যেটা প্রদান করে হচ্ছে হাইগেন। আর একটা আছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেন হচ্ছে ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্ব, যে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এই হচ্ছে আলোর 4টা তত্ত্ব। আর বুঝতেই পারতেছেন কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক, আর এই কোয়ান্টাম তত্ত্বে শক্তির ক্ষুদ্রতম একক সম্পর্কে বলা হয়, যার কারণে আমরা বলতে পারি যে ক্ষুদ্রতম নাম দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, কারণ কোয়ান্টাম তত্ত্ব প্রদান করে ম্যাক্স প্লাঙ্ক। মিস্টার সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তো আমরা রিকোয়েস্ট করব বিসিএস প্রিপারেশন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমরা রিকোয়েস্ট করব আমাদের সাথে যারা আমার সাথে যারা আছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমরা ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব মোটামুটি ব্যাখ্যায় যাওয়ার। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখি, আমাদের স্কেলার রাশি। দেখেন স্কেলার রাশির বিষয়টা হচ্ছে যে নিচের কোনটি স্কেলার রাশি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি, কারণ স্কেলার রাশি অনেক, ভেক্টর রাশি খুবই কম। এই জন্য আমরা ভেক্টর রাশিগুলো যদি মনে রাখি তাহলে স্কেলার রাশি অটো হয়ে যাবে। দেখেন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের রানা ভাই, আমাদের খুলনার ম্যানেজার, অত্যন্ত দক্ষ এবং ভাই এত ভালো মানুষ, আমার দেখা সেরা। এবং ম্যানেজার কি বলবো আর, তার অসাধারণ দক্ষতার সাথে আমাদের খুলনার 2টা ব্রাঞ্চ পরিচালনা করতেছে। ধন্যবাদ রানা ভাই আমার সাথে থাকার জন্য। আর দয়া করে একটু শেয়ার করে দেবেন, আমি জানি আপনি শেয়ার করবেন, আপনি অনেক ভালো, তারপরেও তো যাই হোক, আমি আসলে একটু বলবো যে এখানে নিচের কোনটি স্কেলার রাশি। তো আমরা স্কেলার রাশি জানার আগে আমরা ভেক্টর রাশিগুলো দেখে আসি। তাহলে ভেক্টর রাশিগুলো যদি আমি জানি, স্কেলার রাশি অটো আমাদের হাতে চলে আসবে। তো আমরা দেখেন, আমরা ভেক্টর রাশি মনে রাখার জন্য একটা রাস্তা অবলম্বন করব। আমি এখানেই করি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি যদি বলি যে ভবে, দেখেন ভবে সব, ভবে সব প্রিয়তম ভাসে টুনির, ভাসে টুনির তিতা প্রেমে। দেখেন প্রেমে। তো আমি যদি বলি ভতে ভরবেগ, ভরবেগ
বতে বেগ, শতে স্মরণ, বতে বল, পথে প্রাবল্য। প্রাবল্য আবার দুই প্রকার, একটা আমরা বলতে পারি তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, চুম্বক প্রাবল্য, অতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক, শতে সান্দ্রতা, টতে টর্ক, ততে তড়িৎ ক্ষেত্র, পথে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য। আমি যদি একটু তাকাই দেখি, আমাদের অপশনে ছিল বেগ, দেখেন অলরেডি বেগ আমরা পেয়ে গেছি, বেগ এটা ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য আমি পাইছি, এটা ভেক্টর রাশি। ভরবেগ, দেখেন আমি ভরবেগ পাইছি ভেক্টর রাশি। তাহলে আমি তিনটা রাশি পেয়ে গেছি ভেক্টর রাশি। তো তিনটা রাশি যদি ভেক্টর রাশি পাই, তাহলে আমার মনে হয় বাকিটা আমাদের বুঝতে বাকি থাকে না যে তড়িৎ বিভব হচ্ছে এখানে স্কেলার রাশি। আমার মনে হয় আমি বোঝাইতে পারছি। তো আমাদের সাথে জয়েন করছে ইংলিশের বস অপরাজয় উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই মনে হয় সম্ভবত রাজশাহী থেকে, আমি একসাথে রাজশাহীতে ক্লাস নিচ্ছিলাম, মনে হয় রাজশাহী থেকে চলে আসতেছেন। তো থ্যাংক ইউ উজ্জ্বল ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। পরবর্তীতে দেখছি যে আমাদের সাথে আছে আমাদের বিজ্ঞানের টিচার, বস টিচার অর্থাৎ সোহান স্যার। বিসিএস প্রিপারেশন কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগলে এটা তো আসলে অনেক ভালো কথা। তো থ্যাংক ইউ। তমরয়, শুভ সন্ধ্যা স্যার, ভালো আছেন? শুভ সন্ধ্যা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। আচ্ছা, পরবর্তী কোর্সের 4 নাম্বারটা ছিল, যদিও 4 নাম্বারটা আমি একটু করে ফেলছি। নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়? দেখেন মনে রাখবেন, তড়িৎ শক্তি, বিদ্যুৎকে যান্ত্রিক। দেখেন আপনি দু একটা জিনিস চিন্তা করবেন, বাসায় চিন্তা করেন মোটর। এখন আপনি কাউকে বললেন যে এই মোটর ছাড়, সে বললাম কারেন্ট নাই, তার মানে কারেন্ট ছাড়া মোটর চলবে না। তার মানে কারেন্ট আসলো, আপনি মোটর ছাড়লেন, এবার পানি তুলবে, অর্থাৎ মোটরে কি করতেছে? মোটরে করতেছে কি, বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে। কিন্তু আমরা যদি বলি যে জেনারেটর, কারেন্ট চলে গেছে, তখন আমরা যদি বলি যে মানে লিফটে যখন আমরা ঘের খাই, তখন যদি আমাদের কি কারেন্ট থাকে না, এই জন্য আমরা লিফটে আটকা পড়ি। তো তখন আমরা বলি জেনারেটর ছাড়তে আমরা একটা শক্তি প্রয়োগ করি। তার মানে জেনারেটরের শক্তি প্রয়োগকৃত শক্তিকে, অর্থাৎ যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তারপরে আমরা মানে এভাবে কাজ করি। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের বলছে যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে, এখানে আমরা দেখি যে আমাদের জেনারেটর আছে কিনা। যদি জেনারেটর থাকে, আপনারা বলবেন যে এখানে বলতে কি কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি। ও আচ্ছা, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি, তড়িৎকে যান্ত্রিক হচ্ছে বৈদ্যুতিক মোটর, আর যদি যান্ত্রিককে তড়িৎ করতো তাহলে হয়তো ডায়নামো বা জেনারেটর। ওকে, তো যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছে নাজমা তাবাসসুম হেরাপা আপু, আমাদের রাজশাহী ব্রাঞ্চের স্টুডেন্ট, সাথে এখন আমাদের মোটামুটি অফিস কলিগ। তো থ্যাংক ইউ আপু, আপনার আপনি জয়েন করছেন, তো দয়া করে লাইভটা শেয়ার করে দিয়েন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মন দিয়ে পড়ালেখা করবেন। তাহমিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? কেমন চলছে পড়ালেখা? তো এর পরের শক্তি, এক অশ্ব শক্তি অর্থাৎ হর্স পাওয়ার সমান কত ওয়াট? দেখেন আমরা জানি যে এক হর্স পাওয়ার অর্থাৎ আমরা বলি এক এইচপি সমান 746 ওয়াট, এটা ওয়াট। আর যদি কিলোওয়াট হয় তাহলে 0.746 কিলোওয়াট।
তো আমাকে বলছে আসলে কত ওয়াট, দেখেন কত ওয়াট দিয়েছে, তাহলে 746 ওয়াট। যদি আমাকে কিলোওয়াট বলতো তাহলে কিন্তু আমাদের 0.76746 কিলোওয়াট দেখাইতে হইতো। একা পাখি বৈদ্যুতিক মোটর, হ্যাঁ থ্যাংক ইউ বৈদ্যুতিক মোটর। তো আমরা দেখি পরেরটা, সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু। দেখেন আমরা স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। একা পাখি 746, থ্যাংক ইউ। আপনারা পারলে কোশ্চেনের উত্তরগুলো দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, আমি অবশ্য দেখে দিব যে উত্তরগুলো আসলে হচ্ছে কিনা। তো যাই হোক আমরা একটু দেখি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক। দেখেন স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা কয়েকটা যদি দেখি, ডুরালুমিন গ্রেটার দেন ইস্পাত গ্রেটার দেন লোহা, এভাবে আমরা যাইতে পারি। এখন দেখেন এখানে যেগুলো আছে তামা, কোয়ার্টস, ইস্পাত, কাঠ, আমরা দেখতে পারতেছি যে যেহেতু ডুরালুমিন নাই সেহেতু ইস্পাত আমাদের উত্তর হয়ে যাবে, তার মানে সর্বাপেক্ষা বেশি স্থিতিস্থাপক, অর্থাৎ আমরা এখানে পাওয়া যাচ্ছে ইস্পাত। এটা সোজা কোশ্চেন, আর যদি সবচেয়ে কম হইতো তাহলে হইতো রাবার। তো আরাফাত হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আরাফাত ভাই? এর আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার ক্লাস করেছি নীলক্ষেত শাখায়, অসাধারণ ক্লাস করান। একা পাখি, আপনার নামটা তো অনেক সুন্দর, যাই হোক থ্যাংক ইউ। নীলক্ষেত শাখায়, হ্যাঁ নীলক্ষেত শাখায় আমি ইনশাল্লাহ নিয়মিত ক্লাস নেই। ইনশাল্লাহ আবারও দেখা হবে এই মাসের সম্ভবত 29-30 এরকম আমার নীলক্ষেত শাখায় ক্লাস আছে, সবার দাওয়াত থাকলো। তো নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে? দেখেন যান্ত্রিক তরঙ্গ, এখানে মনে রাখবেন যে শব্দ তরঙ্গটাই হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করে? এখানে একটু আমার বলার বিষয় আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করে। দেখেন আমরা যদি বলি যে C/5 সমান F-32/9, কোন তাপমাত্রায় একই তাপমাত্রা নির্দেশ করে? একই তাপমাত্রা নির্দেশ করা মানে আমরা বলতে পারি C = F = X। এবার আমরা X এর মান বাইর করতে পারলে আমরা একই তাপমাত্রা পেয়ে যাব। আমরা একটু দেখি, বা দেখেন C এর মান কত বসাবো, X/5 = X - 32/9, বা আর গুণ করলে 9x = 5x - 160, বা 4x = -160, বা x = -40। আমি দেখতে পেলাম x এর মান পাইছি -40, তার মানে -40°C তাপমাত্রায় একই তাপমাত্রা প্রদর্শন করে, অর্থাৎ -40°C তাপমাত্রায় একই তাপমাত্রা প্রদর্শন করে। হ্যাঁ বিজ্ঞানের সোজা সোজা কোশ্চেন। সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? নেক্সট কোশ্চেন, সেন্টিগ্রেড স্কেলে 98.5 ফারেনহাইট তাপমাত্রায় কত হবে? মানে সেলসিয়াসে বলতে যাচ্ছে 98.5 হয়, তাহলে ফারেনহাইটে কত? তাহলে আপনারা একই কাহিনী, এটা আমার মনে হয় যে C/5 সমান F - 32/9, আপনারা একই সূত্র প্রয়োগ করে উত্তর বের করতে পারেন। এখানে C এর মান বসাবেন কত, এখানে C এর মান বসাবেন 98.5/5 = F - 32/9। দয়া করে এখানে F এর মানটা বের করে আমাকে বলবেন, অর্থাৎ F এর মানটা 36.94। মানে ওই একই সূত্রে আমরা যে সূত্রটা আগে ট্রাই করলাম সেই সূত্রটা একই সূত্র। তো এই হচ্ছে ব্যাপার। তারেক রহমান, হার্ড লাগতো স্যার একটু, এটা কোনটা তারেক ভাই যদি বলতেন কোনটা হার্ড লাগতো বলেন, আমি সহজ করে দেই। সাবিনা ইয়াসমিন, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখেন অল টাইম কুলম্বের সূত্র হচ্ছে একটা বিন্দু চার্জের জন্য প্রয়োগ করা হয়, কারণ একটা বিন্দুকে কেন্দ্র ধরে হচ্ছে কুলম্বের সূত্রটা করা হয়, এই জন্য
মনে রাখবেন কুলম্বের সূত্রটা বিন্দু চার্জের জন্য। দেখেন পৃথিবীর বিভব কত ধরা হয়, দেখেন পৃথিবীর বিভব 0 ধরা হয়, এটা অল টাইম পৃথিবীর বিভব সবসময়ের জন্য 0 ধরা হয়। তারেক ভাই 8, 8-এ কি বলতেছে? ও 8টা তো আমি সহজ করে দিলাম তারেক ভাই। তো নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ? এখন দেখেন এখানে প্যারাচুম্বক, ফেরোচুম্বক আর হচ্ছে ডায়াচুম্বক, প্যারাচুম্বক আর ফেরোচুম্বক। আদাব স্যার, নোয়াখালী ব্রাঞ্চে মিস করি স্যার। জয় চক্রবর্তী, ইনশাল্লাহ ভাই নোয়াখালী ব্রাঞ্চে দেখা হয়ে যাবে। যদিও নোয়াখালী ব্রাঞ্চটা আমাদের দেশের বাইরে, বিদেশে পড়ে, তারপরও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভিসা পাইলে অবশ্যই চলে আসবো চক্রবর্তী ভাই নোয়াখালী। ধন্যবাদ আপনাকে। 47তম লিখিত ক্লাস মিস করেছি প্রিয় স্যার, স্রোতহীন নদী। লিখিত ক্লাস মিস করলে তো ঝামেলা, কারণ লিখিত ক্লাসটা অবশ্যই দরকার। আর স্রোতের মতো বইতে হবে, স্রোতহীন নদী হলে তো সমস্যা, সেখানে জোয়ার ভাটা আসবে না, তো না আসলে তো তখন ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ? আমরা প্যারাচুম্বক পদার্থে যাব। দেখেন আমরা প্যারাচুম্বক, ডায়াচুম্বক পদার্থ নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছে সোহানুর রহমান। সোহান ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন? আলহামদুলিল্লাহ। সোহান ভাই আমাদের সোহানুর ভাই আমাদের নীলক্ষেত ব্রাঞ্চের দক্ষ ম্যানেজার, আপনারা চিন্তাও করতে পারবেন না। ভাই অনেক দক্ষ লোক এবং ভাই মারাত্মক লেভেলের বাংলা বানান পারে। সে তার সামনে বাংলা লেখা মানে চরম ঝামেলা, ভুল ধরে ফেলবেই। তো ভাই অনেক ভালো লোক। সোহান ভাই দোয়া করবেন সোহানুর রহমান ভাই আমার জন্য, আর লাইভটা শেয়ার করে দেন। আমরা নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ? দেখেন প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, আমরা তিনটাতেই করতে পারি, কিন্তু আমরা জাস্ট এখন প্যারাচুম্বক পদার্থটা বাইর করব। যদি দেখেন আমরা প্যারাচুম্বক পদার্থ বলি, দেখেন আমরা একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করি। ও আলামিন, দেখেন ও আলামিন আন্টির পোলাডারে, ও আলামিন আন্টির পোলাডারে সোডিয়াম মনে করে আমি পিটাইলাম। ও আলামিন আন্টির পোলাডারে সোডিয়াম মনে করে আমি পিটাইলাম। আন্টি বলল বাহ, ভালো করছো। আসলে দেখেন আমরা যেটা বোঝাতে পারি সেটা হচ্ছে অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, প্যালাডিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, অ্যামোনিয়া, প্লাটিনাম। আমাদের মনে হয় প্লাটিনাম, আমাদের মনে হয় যোগ্যটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ প্লাটিনাম একটা প্যারাচুম্বক পদার্থ। সুমন রয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? স্যার আজকে প্রাইমারি ক্লাসটা শেষ করতে পারেন নাই? মমিনুল ইসলাম মনির ভাই, প্রাইমারি ক্লাসটা আসলে আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের আসলে নেটে প্রবলেম হয়ে গেছে, আমি নেটটা আর যোগ করে যায় নাই। তো টেনশন করে না, আমরা সামনে যেদিন প্রাইমারি ক্লাস শুরু করব সেদিন আপনার ওই বাকিটুকু শেষ করে তারপরে আমরা পরের লেকচারে যাব, এটা নিয়ে টেনশন করেন না। আমাদের নেটটা চলে গেছিল হঠাৎ করে, ওই যে বাইরে নেটের কাজ, বাইরে ওই লাইনে কাজ করতেছে, এই জন্য সবগুলো নেটের লাইন কাটা পড়ছে, এই জন্য আসলে নেট কানেকশন করা যাচ্ছিল না, যার কারণে প্রাইমারি ক্লাসটা আজকে শেষ করতে পারি নাই। টেনশন নিয়েন না, আমরা সামনের দিন শেষ করে বাকি যেটুকু আছে ওটুকু শেষ করে সামনে আগাবো। তো ফেরোচুম্বক পদার্থ কোনটি? দেখেন ফেরোচুম্বক পদার্থ কোনটি, আবার ফেরোচুম্বক পদার্থের জন্য আমরা যদি বলি যে দেখেন, যদি বলি মিলা ডিসকোনেচে, মিলা ডিসকোনেচে গেল কোথায়?
দেখেন মিউমেটাল, লোহা, ডিসপ্রোসিয়াম, নিকেল, গ্যাডোলিনিয়াম, কোবাল্ট। দেখেন আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পেয়ে গেছি। এক্সামিনার মানে যারা কোশ্চেন করে ওরা চালাক আছে, দেখেন লাস্ট পার্ট থেকে দিতেছে, এটাও প্রায় লাস্ট পার্ট থেকে দিতে। তো আমরা মনে হয় ডায়ার চুম্বক, ফেরার চুম্বক, পেরো চুম্বক এভাবে আমরা বের করতে পারি ইনশাল্লাহ। এভাবে দ্রুত আমরা বলতে পারি। দেখেন নিচের কোনটি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়? আসলে দেখেন কলিং বেল, তারপরে হচ্ছে বৈদ্যুতিক ঘন্টা, এগুলোতে সাধারণত অস্থায়ী কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়। কারণ অস্থায়ী চুম্বক ব্যবহার করার কারণ হচ্ছে এটাতে কারেন্ট পাইলেই চুম্বক হয়ে যায়, আর কারেন্ট সরে গেলেই চুম্বক সরে যায়। তো কারেন্ট হয়ে গেলে যখন চুম্বক হয়ে যায় তখন এটার সাথে চুম্বক হয়ে গেলে ওইখানে একটা লোহার পাত থাকে, ওটাকে আকর্ষণ করে, এভাবে শব্দ হয়। এই কারণে অস্থায়ী কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়, যাতে কারেন্ট দিলে চুম্বকে পরিণত হয়। এই জন্য আমরা কলিং বেলে অস্থায়ী কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়। দেখেন এখানে পড়াইতে গেলে অনেক কিছু পড়াইতে হবে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আসলে অপটিক্যাল ফাইবারে সবসময়ের জন্য আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আসলে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ নয়? দেখেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা বলতে পারি, এভাবে মনে রাখতে পারি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গ্যাক্সীয় ভিমরি খেলো, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন আপনি বলতে পারেন স্যার গামা রে, এক্স রে, ইউভি রে, ভিপজিআর, আইআর, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এখন দেখেন আমাদের রেডিওওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, এক্স রে আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড নামে এখানে আমরা কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ভিতরে পাচ্ছি না। তার মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ভিতরে যেহেতু পাচ্ছি না, সেহেতু আল্ট্রাসাউন্ড অবশ্যই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। আলোর তরঙ্গ তত্ত্ব, দেখেন আলোর তরঙ্গ তত্ত্ব আমি আগেও বলছি, আমরা যখন প্রথম শুরু করি তখন আমি বলছি কিন্তু যে আলোর তত্ত্ব চারটা। একটা হচ্ছে কণা তত্ত্ব, এটা আবিষ্কার করে নিউটন। তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করে হাইগেন। আর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্স প্লাঙ্ক। তো আমাকে এখানে বলছে আলোর তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব অবশ্যই হাইগেন, এই যে ক্রিশ্চিয়ান হাইগেন। এই হচ্ছে এই ইসের ব্যাপার স্যাপার। আমরা যদি পরেরটা যাই, অন্ধকারে ছবি তোলার জন্য, দেখেন অন্ধকারে ছবি তোলার জন্য ইনফ্রারেড রে ব্যবহার করা হয়। তো ইনফ্রারেড রে ব্যবহার করার কারণে এটা অন্ধকারে ছবি তোলা যায়। তারপরে কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখেন তরঙ্গ দৈর্ঘ্য বেশির আমরা আগে যেটা দেখছিলাম এটা দিয়ে আমরা বাইর করতে পারি। দেখেন কিভাবে, আমি একটু আগে বললাম GXU VIM RI ভিমরি খেলো। তার মানে দেখেন এই পাশে যদি বলি বেশি, তাহলে আমরা দেখতে পারি গামারের সবচেয়ে কম, এক্স রে, তারপরে ইউভি রে, তারপরে ভিপজিআর, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও। তাহলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিওওয়েভ। যেহেতু এখানে রেডিওওয়েভ নাই সে
আসসালামু আলাইকুম। সরি, আসলে এখানে মানে ফার্ম গেটে রাস্তার কাজ চলতেছে, তো ওরা কেবলটা ইচ্ছা মতো কাটতেছে আর কি। ওই লাইনের কাজ চলতেছে, ওরা তো এত বুঝে না, যার কারণে আমাদের নেটটাতে আজকে একটু প্রবলেম হচ্ছে। তো এক্সট্রিমলি সরি। তো আসেন আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী কোশ্চেন ছিল আমাদের, আলোর দুদিতে চলমান কোনো কণার ভর কত? দেখেন, যে কোনো কণাই বা যে কেউই আলোর গতিতে যদি চলতে পারে, আলোর গতিতে চলে তার ভর অসীম হয়ে যাবে, মানে সীমা থাকবে না। তার মানে আলোর গতিতে চললে তার ভর কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি তৈরি হয়? আসলে হয় কি, যে বিষয়টা এরকম হয় যে দ্রুত গতির ইলেকট্রন যদি কোনো ধাতব পাতের উপর আঘাত করা হয়, তার মানে দ্রুত গতির ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতের উপর যদি আঘাত করা হয় তাহলে এক্সরে উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের আসলে তো আলফা রশ্মি দেখেন, বিটা রে, গামা রে। তো যেহেতু আমাদের এখানে ক্যাথোড রেটা কোন রঞ্জন রশ্মি দ্বারা, যদিও ক্যাথোড রে ক্যাথোড রে দ্বারা আসলে বেশি যুক্তিযুক্ত, যার কারণে আমরা এখানে ক্যাথোড রেটা নিব। পরের কোশ্চেন হচ্ছে, হলোগ্রাফি সৃষ্টিতে ত্রিমাত্রিক ছবি তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? দেখেন, ত্রিমাত্রিক রশ্মি তৈরিতেই লেজার রশ্মি। এসআই ইউনিট কোনটি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তেজস্ক্রিয়তার এসআই একক বেকেরেল। এগুলো মুখস্থ টাইপের কোশ্চেন। এখানে দেখেন, আমরা এটাকে বলবো মাথা আর এটাকে বলবো পা। তো আপনি যখনই নিউটন বার করবেন, নিউটন ইকুয়াল টু দেখবেন মাথা মাইনাস পা, তার মানে 15 থেকে 7 বাদ দিলে হয় 8। এই হচ্ছে 8। তাহলে মাথা হচ্ছে 15 মাইনাস 7 হচ্ছে পা, 8। এ হচ্ছে ব্যাপার। এর পরেরটা আমরা দেখি, সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? হিলিয়াম। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে দেখেন এন টাইপ অর্ধপরিবাহী। এখন দেখেন, পি টাইপ হচ্ছে ত্রিযোজির সাথে যুক্ত হয়, ত্রিযোজির সাথে পি টাইপ, আর এন টাইপ হচ্ছে পঞ্চম যোজির সাথে। তো এখন এই পঞ্চম যোজি বলতে আমরা এখানে আর্সেনিককে বুঝি, আর পি টাইপ হলে ত্রিযোজি, যেমন ধরেন অ্যালুমিনিয়াম। নিচের কোনটি এসি কে ডিসি তে রূপান্তর করে? ডায়োড। মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং মডেলের জনক, দেখেন বিগ ব্যাং মডেলের জনক আমরা বলি, অথবা জর্জ আমরা বলি লেমেটর। আসলে জর্জ লেমেটর হচ্ছে বিগ ব্যাং থিওরির ধারণাকারী বা প্রবর্তক আমরা বলি, বা জনক বলি, সেটা হচ্ছে জর্জ লেমেটর। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এটা হচ্ছে স্টিফেন হকিং এর এক, যেটাতে বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা প্রদান করছিল যে মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, এটি আর কখনো থামবে না। এটা যে বইতে বর্ণনা করে সেটাকে আমরা বলি হচ্ছে স্টিফেন হকিং। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক জন হুইলার। পরবর্তী কোশ্চেন, কোন গ্যাস দাহ্য নয়? দেখেন, অক্সিজেনকে আমরা বলি সতীন। কেন সতীন? সে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। আমাদের সাথে যুক্ত আছেন মিলন আহমেদ ভাই। কাজের চাপে 47তম লিখিত মিস করেছি স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই আপনার জন্য অনেক দোয়া থাকলো, কিন্তু লিখিত ক্লাস মিস করা ঠিক হয় নাই। তো ব্যাপার না, তারপরে অনেক দোয়া রইল, সুন্দর করে পরীক্ষা দেন। আর কোনো সাহায্য লাগলে আমাকে বলেন। ফজলুল হক, ধন্যবাদ ভাই, ভালোবাসা রইল। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, আমরা তাদেরকে বলি
আইসো বার ভর, দেখেন আইসোটোপ, দেখেন আইসোটোপ যাদের পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে বলে আইসোটোপ, আর যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে বলে আইসোটোন, আর যাদের ভর সংখ্যা সমান, ভর সংখ্যা যাদের সমান তাদেরকে বলে আইসোবার। জাল নোট শনাক্ত করে ইউভি রে। দেখেন নিষ্ক্রিয় গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয় গ্যাসের পরের অবস্থান হচ্ছে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, কারণ নাইট্রোজেনের শেষ কক্ষপথে আমরা 3টা ইলেকট্রন দেখতে পারি, যার কারণে হচ্ছে সে তার এই ইলেকট্রন দ্বারা অন্য কারোর সাথে দ্রুত বন্ধন গঠন সম্ভব না, বা কারোর সাথে ওরকম ইলেকট্রন শেয়ারও করতে পারে না, যার কারণে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পরবর্তীতে আমরা দেখি নাইট্রোজেনের অবস্থান। নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? দেখেন নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা এই জারণ ক্ষমতার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে দেখি যে সবার আগে হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে আমরা মনে হয় দেখতে পাচ্ছি ফ্লোরিন। একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? অর্থাৎ 2টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। আচ্ছা, আবারও বলি, অনেকটা মুখস্থ টাইপের কোশ্চেন, তারপরও যদি আপনাদের কোনোটা জানতে ইচ্ছা করে তাহলে আমাকে বলেন, আমি ওইটা সম্পর্কে ব্যাখ্যা করে দিব। মানে যদি কারোর একান্ত ওরকম জানতে ইচ্ছা করে তাহলে বলেন, কিন্তু অধিকাংশ এখানে মুখস্থ টাইপের কোশ্চেন। দেখেন এখানে মানুষের রক্তের পিএইচ, এখন এটা কি আছে মুখস্থ টাইপের? মানুষের রক্তের পিএইচ দেখেন 7.35 থেকে 7.45, বা গড় আমরা বলি গড় হচ্ছে 7.4। তীব্র অ্যাসিড নয়। দেখেন আমরা জানি যে সাধারণত H2SO4, HNO3, তারপরে H3PO4, তারপরে HClO4, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো যদি কার্বন থাকে কারোর ভিতরে, দেখেন এটা সাধারণত সেটা তীব্র অ্যাসিড হয় না, এটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তারপরটা বলতে নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী দুগ্ধে ল্যাকটোজ সবচেয়ে বেশি পাওয়া যায়? এটা মানুষের দুগ্ধে ল্যাকটোজ সবচেয়ে বেশি পাওয়া যায়। নিরাপদ খাদ্য সংরক্ষণ পদ্ধতি সোডিয়াম বেনজয়েড পদ্ধতি। তারপর দেখেন মেহেদির রঙের জন্য লাসোস, দেখেন লাসোস নামে এক ধরনের পদার্থ যেটা হচ্ছে মেহেদির রঙের মানে মেহেদির ভিতরে থাকে, যার কারণে ওই লাসোসের কারণে হচ্ছে আমাদের হাতের মেহেদি পড়লে এটা লাল হয়। তো বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরের মূল উপাদান কোনটি? দেখেন স্ট্রাটোস্ফিয়ারের আমরা বলি যে এই যে বায়ুমণ্ডলের প্রধানটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এরপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, আর স্ট্রাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন মণ্ডল হচ্ছে, ওজোন হচ্ছে আমরা এটাকে বলতে পারি O3 ওজোন। তাহলে মানে স্ট্রাটোস্ফিয়ারের মূল উপাদান হচ্ছে O3। কোন স্তরের ঘূর্ণিঝড়? এখন দেখেন কোন স্তরের ঘূর্ণিঝড়, সাধারণত এটা ট্রোপো, স্ট্রাটো, মেসো, আর এটা হচ্ছে তাপমণ্ডল। তো ঝড় বৃষ্টি মেঘ বায়ু প্রবাহ যা হয় সব হচ্ছে এই ট্রোপোস্ফিয়ারে উৎপন্ন হয়। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C, আর 25°C কেলভিনে নিলে 298, 273 যোগ 25, 75, 8, 7, 2, 9, 2। তার মানে কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C, আর যদি কে হয় তাহলে এর সাথে 273 যোগ করলে 298। রান্নার চুলিতে ব্যবহৃত সিলিন্ডারে কি থাকে? বিউটেন ও প্রোপেন গ্যাস। দেখেন পরবর্তী কোশ্চেন, যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়? নাইট্রোজেন। নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশিতে কার্বন ডাই অক্সাইড। ওজোন স্তর ক্ষয় করে সিএফসি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তো আমরা বলি
যে এরকম ডাইফ্লোরো, ডাইক্লোরো, এ হচ্ছে সিএফসি। মূলত যদি সিএফসির এখানে না থেকে ক্লোরিন থাকতো তাহলে কিন্তু উত্তর সিএফসি গ্রেটার দ্যান ক্লোরিন হইতে হবে, ক্লোরিন। কারণ এখানে এই O3 স্তরকে আঘাত করলে এই ক্লোরোফ্লোরো কার্বনের ফ্লোরিন ফ্লোরিন এই একটা হাত ভেঙে দেয়, এই হাত। তার মানে এই হাতটা হচ্ছে আমরা বলি জাইমান ক্লোরিন। এই জন্য মূলত উত্তর হইতো ক্লোরিন। তো এই ক্লোরিন যেহেতু নাই, এই জন্য আমরা বলতেছি সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। দেখেন অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাই অক্সাইড হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তবে কার্বন ডাই অক্সাইডও হইতো যদি সালফার ডাই অক্সাইড না থাকতো। মিঠা পানির প্রধান উৎস ভূগর্ভস্থ পানি। হু অনুমোদিত, দেখেন বাংলাদেশ বিডি, বিডি মতে হচ্ছে 0.05, আর হু WHO হু এর মতে হচ্ছে আর্সেনিক 0.01 মিলিগ্রাম পার লিটার। 0.5 মিলিগ্রাম পার লিটার, 15 মিলিগ্রাম পার লিটার, 10 মিলিগ্রাম পার লিটার। ডিমান্ডের সর্বোচ্চ মাত্রা কত? ও সরি, সিওডি, সরি এখানে বলছে সিওডি মিলিগ্রাম পার লিটার। তার মানে সিওডি হচ্ছে হু অনুমোদিত সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের সর্বোচ্চ মাত্রা হচ্ছে, আমরা বলছিলাম এটা বলছিলাম আর্সেনিকের মাত্রা, আর্সেনিক, আসলে আর্সেনিকের মাত্রা এরকম, সিওডি হচ্ছে এত। ভারী ধাতু, দেখেন ক্যাডমিয়াম একটা ভারী ধাতু, রান্না করার ফ্রাই প্যানে কোটিং হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? টেফনল। এটা একটা বোঝার কোশ্চেন। ক্রোমিয়াম, পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে আমরা দেখি, দেখেন এখানে পটাশিয়ামের জারণ মান হচ্ছে 1 +1, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এটা যদি আমি এখানে বসাই, একটু দেখেন, পটাশিয়ামের জায়গায় বসাবো +1 ইন্টু পটাশিয়াম আছে 2টা যোগ ক্রোমিয়াম জানি না x আছে 2টা যোগ, দেখেন ক্রোমিয়াম 2টা, অক্সিজেন -2 ইন্টু 7 ইকুয়াল টু 0। কেন 0? এর মাথার উপর কিছু না, এই জন্য 0। যদি কিছু থাকতো তাহলে আমরা 1 ইন্টু 2 2 যোগ 2x মাইনাস 7 2 14 ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু +6। তার মানে এখানে জারণ মান হবে +6। এটা আশা করি বুঝছেন। তো আমরা পরের কোশ্চেনে যদি যাই, মানবদের দীর্ঘতম কোষ, দেখেন মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। কোনটি বংশগতির বাহক? ক্রোমোজোম, এটা সবাই পারে। ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় ইথোফেন। নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড? দেখেন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, দেখেন ফিলাইন, অ্যানালিন, লাইসিন, থিওনিন। আমরা যদি বলি এভাবে যে দেখেন, টলি মাথায় লয়ে আইসো ভালো, ফিরে যাও। তো টলি মাথায় লয়ে আইসো ভালো, ফিরে দাও। টতে ট্রিপ্টোফান, লতে লিউসিন, মতে মিথিওনিন, থতে থিওনিন, লতে লাইসিন, আইসোলিউসিন, ভ্যালিন। তো এখানে দেখেন আমরা লাইসিন, থিওনিন, ফিনাইল অ্যানালিন আছে, শুধু গ্লাইসিনিন নাই। এটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। এবার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে অ্যাসিড দেহের জন্য অতি প্রয়োজনীয় কিন্তু দেহ কর্তৃক নিজ থেকে তৈরি হয় না, সেই অ্যাসিডকে বলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। দেখেন প্রাণীর নথে কোন ধরনের প্রোটিন থাকে? ক্যারাটিন। দেহের জন্য ভালো কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল, আর খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল। এটা খারাপ, খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল। ভাইরাসের কোনটি থাকে নিউক্লিক অ্যাসিড?
এখন দেখেন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড, তবে হ্যাঁ নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু হয় ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকে, দুইটাই থাকে না। আর ব্যাকটেরিয়ার দুইটি থাকে। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা গঠিত? পোলিও। ডেঙ্গু কোন ভাইরাস জনিত রোগ? ডেঙ্গু ফ্লাভি ভাইরাসও হয় অথবা ডেনভিও হয়। ডেনভির কারণেও ডেঙ্গু হয় অথবা ফ্লাভি ভাইরাসের কারণেও ডেঙ্গু হয়। ব্যাকটেরিয়া সৃষ্টি কলেরা। দেখেন আমরা অনেক সুন্দর করে ক্লাসে ভাইরাস জনিত রোগ আর ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা ক্লাসে অনেক সুন্দর করে ছড়ার মাধ্যমে বুঝাই দেই। এই জন্য আমরা এখানে একটু দ্রুত আগে যাচ্ছি। ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপরে কোন ছত্রাক জন্মায়? মোল্ড ছত্রাক। তো পাটের জীবন রহস্য আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মাকসুদুল আলম। কোন এনজাইম লালাগ্রন্থি পাওয়া যায়? এই যে টায়ালিন। দেখেন টায়ালিন লালাগ্রন্থিতে পাওয়া যায়। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি আর সি, এই দুইটা। আর এ এ ডি ই কে, এই চারটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ কি? লৌহ ঘাটতি জনিত। দেখেন মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? ক্ষুধা, ঘুম, অল কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? লুইস ব্রাউন। কোন রক্তকণিকার দেহে অ্যান্টিবডি তৈরি করে? বি লিম্ফোসাইট। আসলে বি লিম্ফোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকার একটা প্রকারভেদ, বি লিম্ফোসাইট। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? অ্যান্থ্রাসাইডে সবচেয়ে বেশি আছে। মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে নাইট্রোজেন। বৈদ্যুতিক ভালভের আবিষ্কারক টমাস আলভা এডিসন। এইখানে একটা কোশ্চেন, বিদ্যুৎ বিল হিসাব করায়। আসলে বিদ্যুৎ বিল হিসাব করায় আমরা কিলোওয়াট ঘন্টায়। এখানে একটু মনে রাখবেন, বিদ্যুৎ বিল অনেক সময় হিসাব করাতে যায় আমরা একটা সহজ সূত্র দিতে পারি। মানে আমি একটা সহজ সূত্র দিতে পারি যেটা বিদ্যুৎ বিল আপনারা হিসাব করতে পারবেন। তো সহজ সূত্রটা দিব কি? যদি দেই তাহলে আমরা দেখেন অনেকের ম্যাথ করতে যায় এই বিদ্যুৎ বিলের অঙ্ক করতে যে অনেক ঝামেলা লাগে। এই জন্য সহজ সূত্রটা দিলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ বিল বের হয়ে যাবে। কিভাবে বিদ্যুৎ বিল বের করবেন আপনারা দেখেন একটু। আমরা যদি বলি এরকমের যে আমরা ওয়াট অর্থাৎ ক্ষমতা বাই 1000 ইন্টু যদি বলি যে এখানে বাই ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে আমরা বলি হচ্ছে সময় বাই হচ্ছে 60। এটা আসে আসলে এটা করলে আসলে কিলোওয়াট পার আওয়ারে আসে, এটা কিলোওয়াট পার আওয়ার। আর এটাকেই আমরা বলি হচ্ছে ইউনিট, বা এটাকে আমরা বলি বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তো আপনারা এই সূত্রে বসাই দিলে তখন দেখবেন আপনারা সুন্দর করে এটা পাই যাবেন, অর্থাৎ বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন। আগে ওয়াট ক্ষমতা নির্ণয় করে নেবেন, কত ক্ষমতা বা কয়টা বাতি জ্বলতেছে সেটাকে ডাব্লুতে প্রকাশ করে নেবেন, তাকে 1000 দিয়ে ভাগ করে সময়কে 60 দ্বারা ভাগ করলে আমরা ইজিলি বিদ্যুৎ বিল করতে পারবো। বহুরূপী মৌল কোনটি? কার্বন। 4টা বহুরূপী মৌল আছে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে সালফার, আর একটা হচ্ছে ফসফরাস। এই 4টা হচ্ছে বহুরূপী মৌল। তো তার ভিতরে একটা আছে কার্বন। পচা ডিমের পচা ডিমে দেখেন হাইড্রোজেন সালফাইড। দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি? আমিষ। দেখেন আমিষ হচ্ছে সবচেয়ে দেহ গঠনে ভূমিকা রাখে। মানবদের রাসায়নিক দূত হিসাবে কাজ করে হরমোন। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যেটা থাকে ক্যাম্বিয়াম। দেখেন পরবর্তী পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়। দেখেন আমরা যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করি তাহলে এটা
এভাবে যাওয়ার কথা ছিল কিন্তু এভাবে বেঁকে যাচ্ছে, এটা প্রতিসরণের ঘটনা। প্রতিসরণ। বাতাসের চাপ মাপে ব্যারোমিটার। তারপর সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল? দেখেন পারদ, অর্থাৎ আমরা বলি Ag মার্কারি, আরেকটা আছে সিএস সিজিয়াম। পারদও তরল, সিজিয়ামও তরল, যদি দুইটা একসাথে থাকে তাহলে উত্তর হবে পারদ, না থাকলে সিজিয়াম। আর অধাতু হচ্ছে ব্রোমিন। মানে তরল ধাতু হচ্ছে পারদ আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। বিজারক পদার্থ, দেখেন পটাশিয়াম সবচেয়ে বেশি বিজারক পদার্থ, পটাশিয়াম। আর কোষে পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস মানে মাইটোকন্ড্রিয়া। পেঁয়াজে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিটক্সিন। সোয়াসে রোগ, দেখেন অনেকগুলো সোয়াসে রোগ আছে, তার ভিতরে পাঁচরা হচ্ছে সবচেয়ে বেশি। খোসপাসটা আমরা বলি যে চর্মরোগ, যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি সোয়াসে রোগ। নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। আমরা যদি এখানে ক্লাসে একটা দেই যে ইট পড়ে নিচে, অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার করে থমসন, প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, আর নিউটন আবিষ্কার করে হচ্ছে চ্যাডউইক। তো নবায়নযোগ্য জ্বালানি কোনটি? দেখেন যত প্রকারের শক্তি আছে সব শক্তি নবায়নযোগ্য। এখানে দেখেন কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, একটা শক্তি আছে শুধু পারমাণবিক শক্তি, তার মানে এটা নবায়নযোগ্য গ্যাস। পরের কথা, মৌমাছি চাষ করে এপিকালচার। হর্টিকালচার হচ্ছে উদ্যানবিদ্যা, সেরিকালচার হচ্ছে রেশম, পিসিকালচার হচ্ছে মাছ চাষ। আয়োডিন পাওয়া যায় কোথায়? সামুদ্রিক শৈবাল পোড়াইলে আমরা আয়োডিন পাওয়া যায়। মানব দেহের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা? দেখেন এখানে একটু কাহিনী আছে। যদি বলে যে মানব কোষ, কিন্তু যদি এরকম উল্লেখ করে দেয় মানব দেহের দেহকোষে, আসলে দেহকোষে কিন্তু 44টা থাকে। এমনি মানব কোষে 46টা থাকে, এর মধ্যে 44টা থাকে অটোজোম, আর এক জোড়া হচ্ছে মানে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই জন্য যদি এভাবে কোশ্চেন করে দেহ কোষে, তাহলে অবশ্যই সেটাতে হবে 44টা। আর যদি বলে মানব দেহের কোষে, তাহলে সেটাতে হবে 46টা। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। অপুষ্পক উদ্ভিদ, দেখেন এই মরিচ, সুপারি, গম, এগুলো সব ফুল ও ফল হয়। যেগুলোতে ফুল ও ফল হয় না সেগুলোকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি। তো ব্যাঙের ছাতায় কোনো ফুল ও ফল হয় না। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ, সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় আমলকিতে। দেখেন ভারী পানি হচ্ছে D2O, মানে একদম পিওর পানি। ভিনেগার বলতে 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিডের, অর্থাৎ CH3COOH অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে আমরা বলি ভিনেগার। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহার হয়? দেখেন পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে সবসময়ের জন্য তাপ পরিবাহক হিসাবে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? দেখেন ভিটামিন কে। যদি কারোর দেহে ভিটামিন কে কম থাকে তাহলে তার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে না। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সুস্থ থাকবেন, নিয়মিত পড়ালেখা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।